আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মিম। শুরুতেই সংবাদ শিরোনাম। এবার ভূমিকম্পে কাঁপল সৌদি, ইরাক, ইরান। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে কায়রোতে হামাস প্রতিনিধিরা। ইসরায়েল পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তি, হুতি আদালতে 17 জনের মৃত্যুদণ্ড। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন। ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, শীঘ্রই সমাধানের আশা যুক্তরাষ্ট্রের। পাকিস্তানে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, সন্ত্রাসী সহ নিহত 6। পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, সাম্প্রদায়িকতা উস্কানো হচ্ছে দাবি বিজেপি নেতার। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। এবার ভূমিকম্পে কাঁপল সৌদি, ইরাক, ইরান। ভূমিকম্পে কেঁপে উঠেছে সৌদি আরবের পশ্চিম অঞ্চলে হরাত আল শাকা এলাকা। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 3.4। একই সময়ে মধ্যপ্রাচ্যের অন্য দেশ ইরাক ও ইরানেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করেছে, যার মাত্রা ছিল রিক্টার স্কেলে 5.09। সৌদি জিওলজিক্যাল সার্ভে এর বরাতে সৌদি গেজেট জানিয়েছে, শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মদিনা অঞ্চলের আল আইশ এবং তাবুক অঞ্চলের উমলুজ গভর্নরেটের মধ্যবর্তী হরাত আল শাফা থেকে প্রায় 86 কিলোমিটার উত্তর পশ্চিমে। একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে। সৌদি জিওলজিক্যাল সার্ভে এর বরাতে সৌদি গেজেট এই তথ্য জানিয়েছে। উল্লেখ্য, হরাত আল শাকা সৌদি আরবের অন্যতম প্রধান আগ্নেয় লাভা ক্ষেত্র হিসেবে পরিচিত, তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গাজা যুদ্ধবিরতি ইস্যুতে কায়রোতে হামাস প্রতিনিধিরা। গাজা যুদ্ধবিরতির মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করতে রবিবার 23 নভেম্বর হামাসের একটি প্রতিনিধি দল কায়রোতে গেছেন। মিশর নিরাপত্তা বাহিনীর এক সদস্য এবং এক হামাস কর্মকর্তার বরাদে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই হামাস সদস্য বলেন, ইসরায়েলের বারংবার যুদ্ধবিরতি শর্ত লঙ্ঘনের বিষয়টি প্রতিনিধিরা তুলে ধরবেন। মিশর ও কাতারের মধ্যস্থতায় মার্কিন প্রস্তাবের আলোকে গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়, তবে প্রথম থেকেই চুক্তিটি যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে। দুপক্ষই নিয়মিত পরস্পরের বিরুদ্ধে শর্ত লঙ্ঘনের অভিযোগ এনেছে। সবশেষ শনিবার গাজার একাধিক এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দাবি, গাজায় ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকায় মোতায়েন সৈন্য সদস্যদের উপর হামলা চালানোর উদ্দেশ্যে এক হামাস সদস্য প্রবেশ করে। এর জবাবে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 5 জ্যেষ্ঠ হামাস সদস্য মারা গেছে। এদিকে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার ইসরায়েলি বিমান হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। রবিবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, শনিবারের হামলায় নিহতদের মধ্যে হামাসের এক স্থানীয় কমান্ডারও ছিলেন, তবে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে হামাসের তরফ থেকে কোনো বিবৃতি প্রকাশ করা হয়নি। ইসরায়েল পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তি, হুতি আদালতে 17 জনের মৃত্যুদণ্ড। ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত আদালত 17 জনকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিয়েছে। গত শনিবার সকালে রাজধানীর সানায় অবস্থিত স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট এই রায় ঘোষণা করেন। হুতি নিয়ন্ত্রিত গণমাধ্যম জানিয়েছে, দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সঙ্গে সম্পৃক্ত গুপ্তচর চক্রের সেলে কাজ করার অভিযোগ আনা হয়েছিল। হুতি গণমাধ্যমের তথ্য মতে আদালত রায়ের নির্দেশ দিয়েছে মৃত্যুদণ্ড জনসম্মুখে কার্যকর করার জন্য, যাতে তা ভবিষ্যতের জন্য নিরুৎসাহজনক উদাহরণ হয়ে থাকে। গণমাধ্যমগুলো 17 অভিযুক্তের নাম তালিকাও প্রকাশ করেছে। এ মামলায় কয়েকজনকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, একজন নারী ও পুরুষকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে হুতি নিয়ন্ত্রিত আদালত। আরেকজনকে সব অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে। মোট 20 জনের বিচার হয়েছে এই মামলায়। হুতিদের দাবি, রাষ্ট্রপক্ষ 2024 এবং 2025 সালে আটক এইসব নাগরিকদের বিরুদ্ধে ইয়েমেনের প্রতি বৈরী বিদেশি রাষ্ট্রগুলোর হয়ে গুপ্তচর বৃত্তি, যার মধ্যে যুক্তরাজ্য অন্তর্ভুক্ত, এমন অভিযোগ এনেছিল। ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থা অভিযুক্ত ইয়েমেনি নাগরিকদের সঙ্গে যোগাযোগকারী গুপ্তচর কর্মকর্তাদের নির্দেশনা দিত। এদের তথাকথিত কার্যক্রমের মাধ্যমে ইয়েমেনের বহু সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।
যাতে ডজনেরও বেশি মানুষ নিহত এবং ব্যাপক অবকাঠামো ধ্বংস হয়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যামূলক হামলা শুরুর পর 2023 সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ইয়েমেনে বহু যৌথ বিমান হামলা চালায়। পাল্টা প্রতিক্রিয়ায় হুতিরা ইসরায়েল ও লোহিত সাগর হয়ে যাওয়া আন্তর্জাতিক নৌ পরিবহন হামলা শুরু করে। তারা দাবি করেছিল ফিলিস্তিনি ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে তাদের হামলা পরিচালিত হয়। গত মাসে গাজায় যুদ্ধবিরতি হলে হুতিরা এসব হামলা বন্ধ করে। আবারও ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল ওয়াশিংটন। আবারও ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হলো যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন। শনিবার 22 নভেম্বর প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। রিমুভাল কোয়ালিশন নামে একটি স্থানীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত হয় সরকার হটাও শীর্ষক র্যালি। ঐতিহাসিক লিঙ্কন মেমোরিয়াল সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিবাদ সমাবেশ। এরপর প্রতিবাদী পোস্টার ও প্লাকার্ড হাতে মিছিল নিয়ে ওয়াশিংটনের বিভিন্ন সড়কে স্লোগান দেয় বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ ক্ষমতার অপব্যবহার করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে যুক্তরাষ্ট্রে আবারও গণতন্ত্র ফিরিয়ে আনার দাবি জানান আন্দোলনকারীরা। ইউক্রেন শান্তি পরিকল্পনায় বড় অগ্রগতি, শীঘ্রই সমাধানের আশা যুক্তরাষ্ট্রের। রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবসানে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে সুইজারল্যান্ডের জেনেভা ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। যদিও খসড়া নিয়ে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নে মতপার্থক্য রয়ে গেছে। সোমবার 24 নভেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইউক্রেনে প্রায় 4 বছর ধরে চলমান রাশিয়ার যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা নিয়ে কাজ করছে তাতে অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে বিস্তারিত কিছু জানাননি তিনি। জেনেভায় মার্কিন মিশনে সাংবাদিকদের রুবিও বলেন, আমরা সত্যি অনেক দূর এগিয়েছি। খুব অল্প সময়ের মধ্যে এই বিষয়ে এগিয়ে যেতে পারবো বলে আমি খুব আশাবাদী। তিনি জানান, ন্যাটো ভূমিকা এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার মতো কিছু ইস্যুতে কাজ বাকি থাকলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উত্থাপিত 28 দফার শান্তি প্রস্তাবের বেশ কিছু জটিল বিষয়ে তারা মত পার্থক্য কমিয়ে আনতে সক্ষম হয়েছে। রুবিওর ভাষায়, আজ আমরা সেদিক থেকে খুব বড় অগ্রগতি করেছি। ইউক্রেনের প্রতিনিধি দলের প্রধান আনিদ্র ইয়ারমাকো একই সুরে বলেন, আলোচনায় খুব ভালো অগ্রগতি হয়েছে এবং তারা ইউক্রেনের প্রাপ্য ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির দিকে এগোচ্ছে। এর আগে ট্রাম্প অভিযোগ করেন, ইউক্রেন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে না। এরপরে ইউক্রেনীয় কর্মকর্তারা ওয়াশিংটনকে ধন্যবাদ জানাতে শুরু করেন। রোববার সকালে ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইউক্রেনের নেতৃত্ব আমাদের প্রচেষ্টার জন্য কোনো কৃতজ্ঞতা দেখায়নি, আর ইউরোপ এখনো রাশিয়া থেকে তেল কিনছে। অল্পক্ষণ পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে লেখেন, তার দেশ যুক্তরাষ্ট্রকে এবং ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাচ্ছে, কারণ এই সহায়তা ইউক্রেনের প্রাণ বাঁচাচ্ছে। এদিকে সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, জেলেনস্কি খুব শীঘ্রই ট্রাম্পের সঙ্গে সরাসরি বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। এছাড়া বৃহস্পতিবারের মধ্যে সমঝোতা সম্ভব কিনা এমন প্রশ্নে রুবিও বলেন, আমাদের লক্ষ্য যত দ্রুত সম্ভব এটি শেষ করা। তিনি প্রস্তাবিত মার্কিন পরিকল্পনাকে পরিবর্তনশীল নথি হিসেবে বর্ণনা করেন, যা সংশোধন হতে পারবে এবং চূড়ান্ত প্রস্তাব তৈরি হলে তা মস্কোর কাছেও উপস্থাপন করতে হবে। রুবিও বলেন, স্পষ্টতই এখানে রাশিয়ারও মতামত দেওয়ার সুযোগ রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য আগেই বলেছে, যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা চূড়ান্ত শান্তি চুক্তির ভিত্তি হতে পারে, তবে ইউক্রেন আলোচনা থেকে সরে এলে আরও ভূখণ্ড দখলের হুমকিও দিয়েছেন তিনি। পাকিস্তানে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা, সন্ত্রাসী সহ নিহত 6। পাকিস্তানের উত্তর পশ্চিম অঞ্চলীয় শহর পেশোয়ারে আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে বেশ কয়েকজন বন্দুকধারী এবং এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলা চালিয়েছে বলে গণমাধ্যমে খবরে বলা হয়েছে। এতে এখন পর্যন্ত 6 জনের নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে। সোমবার নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি গণমাধ্যম ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে পেশোয়ারের ফেডারেল কনসেন্টবুলারি সদর দপ্তরে হামলায় 3 সন্ত্রাসী নিহত হয়েছে। স্থানীয় সময় সকাল 8টায় সদর কুহাট রোডে ওই হামলার ঘটনা ঘটে। প্রথমে এফসি সদর দপ্তরে গেটে আত্মঘাতী হামলা চালানো হয়। আত্মঘাতী বিস্ফোরণের পর সন্ত্রাসীরা ভবনে প্রবেশের চেষ্টা করলে তাদের হত্যা করা হয়। এই ঘটনায় 3 এফসি সদস্য নিহত হয়েছে এবং আরো 2 জন আহত হয়েছে। নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে রেখেছে এবং সেখানে অভিযান চালানো হচ্ছে। এর আগে পেশোয়ার ক্যাপিটাল সিটি পুলিশ অফিসার ডক্টর মিয়া সাইদ আহমেদ ডনকে বলেন, আধা সামরিক বাহিনীর সদর দপ্তরে হামলা হয়েছে এবং এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। এদিকে পেশোয়ারে বৃহত্তম সরকারি হাসপাতাল লেডি রিডিং হাসপাতাল এবং খাইবার চিটিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা, সাম্প্রদায়িকতা উস্কানো হচ্ছে দাবি বিজেপি নেতার। ভারতের পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। আগামী 6 ডিসেম্বর মসজিদের ভিত্তি প্রস্তুত স্থাপন করা হবে বলে জানিয়েছে তিনি। এদিনই বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকী। তবে এই নিয়ে তুমুল রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে দেশটিতে। ভোট ব্যাংকের রাজনীতি করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেছে বিজেপি। 1992 সালের 6 ডিসেম্বর এই দিনেই ভাঙচুর চালানো হয় অযোধ্যায় 500 বছরের পুরনো বাবরি মসজিদ। সাম্প্রদায়িক দাঙ্গায় প্রাণ হারান কমপক্ষে 2000 মানুষ। 2019 সালে অযোধ্যার বিতর্কিত এই জমি হিন্দু সম্প্রদায়ের বলে রায় ঘোষণা করেন ভারতের সুপ্রিম কোর্ট, যার ভিত্তিতে গেল বছর জানুয়ারিতে রাম মন্দির নির্মাণ হয়। বছর ঘুরতে আবারও আলোচনায় আসে বাবরি মসজিদের নাম। অযোধ্যা থেকে বহু দূরের রাজ্য পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরির ঘোষণা দিয়েছে তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির। জানিয়েছেন আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের 33তম বার্ষিকীতে এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায় নির্মিত হবে এই মসজিদ। হুমায়ুন কবির বলেন, আগামী 6 ডিসেম্বর বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হবে। আমাদের নেতাকর্মীরা এদিন সংহতি দিবস পালন করবে, মুসলিম নেতারাও অংশ নেবেন। বেলডাঙ্গায় মসজিদটি নির্মাণ করতে 3 বছর সময় লাগবে।